আচ্ছা, ঠিক আছে। রেকর্ড করা শুরু হয়ে গেছে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আহ, ঠিক আছে। আজকে কি আগে একটা ক্লাস ছিল? আগে না একটা ভাই। ক্লাস? না ভাই, ক্লাস আজকে ছিল না। এটাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি আপনাদের সবার ফার্স্ট রিটেন? বিশেষ স্যার, এটাই কি আপনাদের ফার্স্ট রিটেন, নাকি আগেও দেওয়ার অভিজ্ঞতা আছে? হ্যাঁ ভাই, এটাই ফার্স্ট রিটেন। তবে আচ্ছা, অনেক কিছু দিতে পারে, 45 দিতে পারে হয়তো। বেশিরভাগই বলতেছে নাজমুল হুদা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আসলে অনেক হেক্টিক একটা জিনিস, একটা লম্বা জার্নি। তো সবার এখানে কি ফরেন ফার্স্ট দেয়া নাকি? অ্যাডমিন দেওয়া ভাই, আমরা অ্যাডমিন। ও, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ভাইয়া, যে আজকে হচ্ছে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে আমাদের যে একটা প্যাসেজ থাকে, একটা প্যাসেজ থাকে, বেশ বড় প্যাসেজ থাকে। এই প্যাসেজটা যারা একবার দিয়েছেন তারা তো একটু জানেন, আর যারা দেন নাই বা তারা তো কোশ্চেন তো মোটামুটি সবাই একটু অ্যানালাইসিস করছেন না? কোশ্চেন ব্যাংক একটা কিনছেন না? কোশ্চেন অ্যানালাইসিস, রিটেনের কোশ্চেন কি কি আসে না আসে, সবার তো মনে হয় জি কেনা আছে। জি আচ্ছা, ভাই, হিমাস। আচ্ছা, ঠিক আছে। তো ওখানে দেখছেন যে একটা প্যাসেজ আসে, একটু খেয়াল করবেন আপনারা যে প্যাসেজটা একটু বড় প্যাসেজ আসে, এবং নাম্বারটাও কিন্তু 30 মার্কের। এখন এটা জাস্ট এই জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ এখানে কোশ্চেন গুলো 30 মার্কের আছে, প্লাস আরো জিনিসপত্র। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আমরা যে ওয়ার্ড যেগুলো দেয়া থাকে, সেই ওয়ার্ড গুলো দিয়ে ওরা বলে যে এটা অ্যান্টোনিমস বা সিনোনিমস বের জানতে চায়, অথবা সেন্টেন্স মেক করতে পারে। তো এখন ফার্স্টে হয়তো আপনাদের কি অলরেডি কি কোশ্চেন অ্যান্সার নিয়ে কি কোনো ক্লাস সেশন তো হয়ে গেছে না, কিভাবে কোশ্চেন অ্যান্সার করা হয়? জি ভাইয়া, দুইটা ক্লাস হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে তো অনেক কিছুই বলছে আপনাদের, ঠিক আছে। আমরা তাহলে, আপনারা এটা তো জানেন, আমি একটুখানি বলতেছি যেহেতু ওই প্যাসেজ রিলেটেড জিনিসই। তো তো প্রথমে আপনারা কি করেন, মানে কোশ্চেন আপনাদের তো বলার কথা, কোশ্চেনটা আগে পড়ে নিবেন, কোশ্চেনে মার্ক করে রাখবেন যে কোন জিনিসগুলা বেশি ইম্পর্টেন্ট বা কোন জিনিসটা জানতে চাইছে। যেমন আমরা দেখি একটু, যেটার কথা বলতেছি এটা হচ্ছে মানে আচ্ছা, এই যে 44-এর, যেটা 44-এর ছিল, যে আমাদের এই যে কোশ্চেনে 3 নাম্বার করে ছিল, এটা 5 করে ছিল না, এটাতে 3 করে ছিল। আবার 45 এটাতে মনে হয় দেখলাম যে 5 করে। তো যাই হোক, এক এক সময় এক এক রকম থাকে। তো এই যে এই ওয়ার্ড গুলা হচ্ছে আমরা প্রথমে মার্ক করি যে এই ওয়ার্ডটা কি, বা কি কি জিনিসপত্র চাইছে। এই যে ডিজিটাল ওয়ার্ল্ড, এই টাইপের ওয়ার্ড গুলো আমরা মার্ক করি, তারপর আমরা দেন প্যাসেজটা পড়া শুরু করি। তো প্যাসেজটা পড়ার সময় আমরা আরেকটু জিনিস খেয়াল করবো, যে এই ওয়ার্ড গুলা স্ক্রিন কি আপ- দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে না? স্লাইড। স্লাইড না। স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে। আপনি যে দেখতে পাচ্ছেন না, আপনি হচ্ছে একটু লেফট নিয়ে আবার জয়েন করেন। হ্যাঁ, শাকির ভাই আচ্ছা, কন্টিনিউ করেন। হ্যাঁ, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ইস- আমরা ওয়ার্ড গুলা মার্ক করে রাখি, এবং আপনি যখন ওই প্যাসেজটা পড়বেন এই 30 মার্কের জন্য, সরি, তো তখনই চেষ্টা করবেন যে অন্যান্য ওয়ার্ড যেগুলো আপনার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট বা হিয়াটিয়ে, তার পাশে একটা একটা করে পেন্সিল দিয়ে হালকা হালকা করে দাগ দিয়ে যাবেন। কেন? কারণ তারপরে আমার এই টাইপের কোশ্চেন আসে, হোয়াট আর, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। তার মানে এটার হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যেটা 44-এ যে যে দিছেন ভাইয়া, 44-এ আমিও দিছি, আমারও ভাই বা 2 দিন পরে। তো যাই হোক, এখানে মেন জিনিসগুলো হচ্ছে, এখানে কতগুলা হচ্ছে আমাদের আহ কতগুলো এটার বলে ফ্রেজ বলতে পারেন, বা এমন সব ওয়ার্ড যেগুলো হয়তো ডাইরেক্ট ইউজ করা হয় নাই, বা ডাইরেক্ট ইউজ করা হয়েছে, তার একটা সিনোনিমস জানতে চাচ্ছে, এটা হচ্ছে মেন কথা। তো এইসব জিনিসপত্র লাগে। তো এটা একটা। আবার 41-এও দেখেন সেম টাইপের জিনিস, এখানে মার্ক করে দিছে ওরা। এখানে
এই যে আমাদের প্রথমে কোশ্চেন আমরা ওই যে যেগুলো কোশ্চেন প্রথমে পড়ে নিব, তারপর আমরা তো প্যাসেজ পড়বো, পুরোটা প্যাসেজ পড়ার সময় ওই যে দাগাবো, যাতে এই যে এই জিনিসগুলো আমরা ওখানে দেখি। এখন এখানে একটু খেয়াল করবেন, আমরা কোশ্চেন অ্যান্সারের সময় বলে দেয় যে প্যাসেজ থেকে যাতে হুবহুব জিনিসপত্র আপনারা দিবেন না, কাইন্ড অফ এআই ইউজ করে বা চ্যাট জিপিটি ইউজ করে আপনারা আবার রিফ্রেশ যেমন করেন ওই রকম করে দেওয়ার চেষ্টা করা হয় এখানে, বাট এটা অ্যাকচুয়ালি ভুল। আমরা চেষ্টা করতে হবে যে নতুন, সম্পূর্ণ একটু পুরাটাই নতুন কথায় দেয়া, যেটা মেসেজ আসে সেটা যাতে একদমই কাছাকাছি না হয়। তো এখানে দেখেন যেমন বলছে সিনোনিমস বা অ্যান্টোনিমস, টিপিং পয়েন্ট, দ্য হাইয়েস্ট পয়েন্ট বলতে পারেন, যা মেইন পয়েন্ট বলতে পারেন সেটা। তো এমিশন, ইগনিশন বলতে পারেন, মানে বের হওয়া, নির্গত হওয়া, এটা আপনারা যেটা যেভাবে করে পড়েন আপনাদের তো তো লগিং মানে যেটা হচ্ছে জ্যাম হয়ে থাকা বা এরকম ইরিভার্সেবল, রিভার্স করা যায় না যেটা, ঠিক আছে, বা পুনরাবৃত্তি করা যায় না যেটা, তো এরকম করে যে ওয়ার্ড গুলা আপনার মনে হবে, তো আপনি এই কয়েকটা কোশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি তাহলে বুঝতে পারবেন যে কেমন ওয়ার্ড গুলা আসলে প্যাসেজের ভিতরে আন্ডারলাইন করা থাকে বা যেটা সিনোনিমস অ্যান্টোনিমস আমাদের কাছে জানতে চায়, বা সেটা দিয়ে আমরা সেন্টেন্সও মেক করতে বলে। যেমন এই যে 45-এর, সরি, 45-এর একটা কোশ্চেন, 45-এর কোশ্চেন অ্যাকচুয়ালি 45, যেমন 45-এ একটা প্যাসেজ ছিল ভালোই বড়, যেটার কথা বললাম। এখানে দেখেন এই যে 2 নাম্বার কোশ্চেনটাতে আছে হচ্ছে যে মেক সেন্টেন্স অফ ইওর ওন উইথ ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড, কপিং, ভেগনেস অ্যান্ড অ্যাম্বিগুইটি মাস্ট বি অ্যাভয়েডেড। মানে আমরা কপি করতে পারবো না কম্পিটিশন থেকে, তারপরে আমার ভেগনেস বা এটার মিনিংটা বোঝা যাচ্ছে না এমন কিছু যাতে না থাকে, অস্বচ্ছতা যাতে না থাকে, ক্লিয়ারলি আমি যে ওয়ার্ডটা বুঝতে পারছি সেটা দিয়ে সম্পূর্ণ নতুন একটা ওয়ার্ড আমরা তৈরি করব। তো আমরা দেখলাম যে এটা সিনোনিমস বা অ্যান্টোনিমস থাকা জানা লাগে, অ্যান্টোনিমসটা দেখি না অবশ্য, ভাইয়া সিনোনিমস এই মেইনলি। ক্ষেত্রে এই ক্ষেত্রে বলেন। থিমটা আমার ঠিক থাকতে হবে না ভাই? মানে প্যাসেজের থিম, কোশ্চেনের না আনসার। আচ্ছা 1 নাম্বারেরটা না, আমি 2 নাম্বারের কথা বলছি। থিম 1 নাম্বার অবশ্যই ঠিক রাখতে হবে, থিম তো অবশ্যই ওখান থেকেই তো আপনার অ্যান্সার করতে হবে, থিম ঠিক রাখতে হবে, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা সম্পূর্ণ নতুন করতে হবে। আপনার যেভাবে মানে প্যাসেজটার ভিতরে আছে সেই স্ট্রাকচারের সেন্টেন্সটা তৈরি করেন না অ্যান্সার দেওয়ার সময় 1 নাম্বারের জন্য। আমি এখন কথা বলছি 2 নাম্বারের জন্য। দুই আমি নম্বরটা এখন, ভাই ইচ্ছা মতো করা যাবে না মানে? হ্যাঁ ইচ্ছা মতো, 2 নাম্বার, 2 নাম্বারটা ইচ্ছা মতোই করা যায়। তো আমরা এখন এই 2 নাম্বারটা দেখতেছি। তো 2 নাম্বারে কি বলছে যে মেক সেন্টেন্স করতে বলছে, যেহেতু আমাদের দেখেন আগে যে আমরা 3টা কোশ্চেন নিয়ে আজকে কথা বলতেছি, তো আমরা আগে এটা একটু দেখি যে কি বলতেছে এখানে। তো এখানে বলতে সেন্টেন্স তৈরি করতে, না সিনোনিমস না অ্যান্টোনিমস। অ্যাকচুয়ালি আমার মেক সেন্টেন্স করার সময় আমার অবশ্যই সিনোনিমস অ্যান্টোনিমস একটু জানা লাগে বা আইডিয়া থাকা লাগে। দেখেন এখানে আবার একটু লেজ অ্যাড করছে, সেটা হচ্ছে যে আমার বলে দিছে যে এই যে সাস্টেনেবল ওয়ার্ড যেটা আছে সেটা কম্পারেটিভ করতে হবে। এখন তাহলে এটার জন্য আমার কিন্তু গ্রামার একটু নলেজ জানা লাগবে। আপনারা একজন বলেন, আচ্ছা একজন একটু বলেন যে কম্পারেটিভ সেন্টেন্স কি, বলেন বলেন, একজন যে মাইক অন করলেন বলেন, হ্যাঁ বলেন, রাজন ভাই বলেন। তুলনা করে যে সেন্টেন্সটা মেক করা হয় সেটা কম্পারেটিভ আচ্ছা তাহলে আমরা তুলনা করব, কারোর সাথে একটা তুলনা করবো, তাহলে মোর সাস্টেনেবল বলে দিলাম। সাস্টেনেবল জিনিসটা তো আমরা বুঝতে পারতেছি যে দীর্ঘস্থায়ী বা যাতে টেকসই, লং লাস্টিং, ঠিক আছে, পরিবেশ বান্ধব বা এরকম। তো তাহলে আমরা বলতে পারি কি যে আমাদের যদি হার্ড কপির চেয়ে সফট কপি হচ্ছে মোর সাস্টেনেবল ফর আওয়ার এনভায়রনমেন্ট। বা আবার আপনি যদি বলেন যে আমি লং টার্মের কথা না ভেবে যদি, সরি শর্ট টার্মের কথা না ভেবে যদি লং টার্মের কথা ভাবে ব্যবসা করি, তাহলে সেটা আমার জন্য মোর সাস্টেনেবল হবে, ঠিক আছে। তো এরকম করে আমি 2টা জিনিসের সাথে তুলনা করবো। এটা এখন আপনি প্রথমে বাংলায় মাথায় নিবেন, তারপর সেটা ইংলিশে করে নিবেন। এখানে বেশিরভাগ সময়, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, আমাদের যে ডিগ্রি চেঞ্জে যে কম্পারেটিভ এর যে রুলসটা আছে ওই রুলস যদি আমি সেন্টেন্স মেকিং করি তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ ওই রুলসে করলে হবে।
কিন্তু এই যে দেখেন এখানে একটা কথা বলছে, ভেগনেস বা অ্যাম্বিগুইটি যাতে না থাকে। আপনাকে শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচারের উপর জোর দিলে হবে না, সাথে সাথে মিনিংটা ঠিক আছে কিনা। যেটা আমি দেখেন আপনাদের বলার সময় আমি বলে ফেললাম কি, যে লং টার্মের কথা না ভাবে শর্ট টার্মের কথা ভাবছি। এই কথা যদি হয় তাহলে আপনারা তো ব্যাকরণ ট্যাকরণ পড়ছেন, তাহলে তো বাক্যের যে যোগ্যতা ঠিক থাকতেছে না। তো এরকম যাতে না হয়, এই জন্য আমার স্ট্রাকচার এই জন্য, এবং মাথায় প্রথমে আপনি কি দিতে চাচ্ছেন সেই সেন্টেন্সটা ভেবে রাখবেন, তারপর ওই স্ট্রাকচারে ফালাবেন। বুঝতে পারছেন? আমি বারবার একটা কথা বলতেছি ভাইয়া, রিটেন একটা বড় পরিসরের পরীক্ষা, 900 মার্কের পরীক্ষা। এখানে এই যে ইজি ইজি মার্কস এখানে যেটা আছে, এর চেয়ে ইজি মার্কস আসলে পাওয়া সম্ভব না। আপনি কোনো জায়গায় বলতে পারবেন না যে আমি এখান থেকে অ্যান্সার করলে নাম্বার পেয়ে যাব। এই গতদিন মনে হয় আপনার কয়েকজন ছিলেন, আমি হচ্ছে আরেকটা ক্লাস নিয়েছিলাম যেখানে হচ্ছে পার্টস অফ স্পিচ ট্রান্সফরমেশন, ওইটা হচ্ছে খুবই সহজ ছিল, কিন্তু ওখানে আমার একটাও যাতে ভুল না যায়। এখানেও সেম, এখানে আপনারা যেটা বললেন যে স্ট্রাকচার আমার ফলো করতে হবে, এবং আমার মাথায় একটা অর্থবোধক আগে সব সেন্টেন্স হচ্ছে বাংলায় আমার মাথায় আসা লাগবে। এই সব শোনেন ভাই, অনেকগুলো জায়গা আছে যে যে সকল জায়গায় কাটা কাটা মার্কস, বিজ্ঞানে কাটা মার্কস আসে কিছু, তারপর আবার আপনি ইন্টারন্যাশনাল রিলেশনেও আছে কিছু কিছু জায়গায়। তো আপনাদের যেই জায়গায় ইজি মার্কস পাওয়া যায় সেই জায়গায় কিন্তু ছাড়া যাবে না। এই 10-এ আপনাকে 10 পাইতেই হবে। উপরের যে 30 আছে সেই 30-এ আপনি না হলেও 6টা কোশ্চেন তো 5 মার্ক করে 4, 24 বা 21, 22 তো তুলতে হবে। বুঝতে পারছেন? নাইলে আপনি দেখবেন আপনি যারা একবার দিচ্ছেন তারা তো আইডিয়া করছেন, বা যারা প্রথমে দেন নাই তারা আপনারা নিজেরা মাথায় মাথায় ভাবেন যে লাস্ট যে 41-এর মানুষের বিসিএস এর যে রিটেনের রেজাল্টটা দেখছেন, কত মার্কস পেলে কি আপনাদের যে কাঙ্ক্ষিত যে ক্যাডার, অ্যাডমিন বা ফরেন বা পুলিশ যেটা যার, সেটা পাওয়ার জন্য কত মার্কস আমার পাওয়া লাগবে একটা আইডিয়া করতে হবে। এবং সেই আইডিয়া করতে গেলে আপনি দেখবেন যে এইগুলো কাটা মার্কস আপনার মিস করার কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এখানে দু একটা করে মার্কস মিস চলে যায়, কারণ ওই যে সেন্টেন্সটা বেশি ভাবে যে আমি এই 10টা মার্কস তো এমনিই পাবো, কিন্তু তখন এইভাবে করে আগায় না। এই জিনিস একটু দেখবেন। তো তারপর দেখেন নেক্সট যে সেন্টেন্সটা আছে, ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশে, ডিস্টিংগুইশ মানে কি? একজন বলেন ডিস্টিংগুইশ মানে কি? পৃথক করা। আচ্ছা, এই তো। তাহলে এখানে আমরা বলছে যে কমপ্লেক্স, কমপ্লেক্স মানে হচ্ছে আমার আহ, আমার হচ্ছে দুইটা সেন্টেন্স থাকবে বা দুইটা ক্লজ থাকবে, এবং মাঝখানে নট, অ্যান্ড, মানে অ্যান্ড, অর, বাট এইসব আমি যোগ করব না। দেন, হোয়েন বা এই টাইপের যেগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ হয় সেগুলো হচ্ছে আমরা ইউজ করব। তো তাহলে আমরা ডিস্টিংগুইশ, আমরা পৃথক করার কথা বলবো। তাহলে কমপ্লেক্স যদি করতে চাই, আমরা একটু ইন্টারেক্টিভ ক্লাস করার চেষ্টা করি। এমনিও কম জন আছেন, আমাদের ক্লাস বেশিক্ষণ হবে না, অসুবিধা নেই, তাড়াতাড়ি আমরা ছেড়ে দিব। একজন বলেন যে আপনাদের মাথায় কি আসতেছে, বাংলায় বলেন যান। কারোর মাথায় আসতেছে না? বলেন পৃথক যেটা। আবার তুলনার সাথে এটা পৃথক না, আপনি পৃথক কমপ্লেক্স, করে। হ্যাঁ হ্যাঁ, পৃথক করুন। এটা আচ্ছা কমপ্লেক্স করা। আচ্ছা এটা আচ্ছা কমপ্লেক্স, কমপ্লেক্স আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জটিল, জটিল বাক্য। হ্যাঁ হ্যাঁ বুঝছি। পৃথক করা। Uh, আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন ভাইয়া বলেন। if you can't distinguish between right or wrong, you are not a worthy person. হ্যাঁ এই তো একটা হয়ে গেল, যে আপনি যদি সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য না করতে পারেন তাহলে আপনি এটা যোগ্য না। ঠিক আছে? তো এরকম করে মানে আপনার ফার্স্টে বুঝতে হবে যে এটা কমপ্লেক্স। কমপ্লেক্সে যে জিনিসপত্রগুলো আছে আমার নর্মালি, এই ভাইয়া যে বললেন সে হচ্ছে ইফ দিয়ে করছে, আমরা বিকজ দিয়ে করতে পারি। তো এখন আমের সিজন, অ্যাকর্ডিং টু দিয়ে শুরু করা যায়। কি অ্যাকর্ডিং টু দিলে তো আসলে এটা দিয়ে হয় না। অ্যাকর্ডিং টু এর পরে সাথে সাথে ভার্ব আসে।
অ্যাকর্ডিং টু এর সাথে জাস্ট কানেক্ট করে দেয়। একটা সিম্পল সেন্টেন্সে অ্যাকর্ডিং টু থাকে। ধরেন আহ, আমি হচ্ছে বই খাতাগুলো সাজাইলাম অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল অর্ডার, এটা দিলাম, তাহলে তো আমার এটা হইলো না। বুঝতে পারছেন? তো আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমার ইফ বা ওই যে যেটা বললাম বিকজ, দেন, আমরা ধরেন আমের কথা যেটা বললাম যে আমি আমগুলো আগে পারি, তারপর এটা হচ্ছে ভালো খারাপ ডিস্টিংগুইশ করব, বা পচা ইয়ে ডিস্টিংগুইশ করবো, এটা তাহলে মানে পৃথক করবো আর কি। বুঝতে পারছেন? তো আগে আপনার মাথায় বাংলাটা নিয়ে আসেন, তারপর আপনি ওটা দেখেন কোনটার ইয়েতে আসে। কমপ্লেক্স নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কমপ্লেক্স সেন্টেন্স কি জিনিস? এটা হয় কি না যে বলেন। you need to work, you need to study hard, so that you can able to distinguish yourself than others in the BCS exam. হুম, হ্যাঁ, হয়। একটু বেশি জটিল হয়ে যাচ্ছে, বাট হয়। ইউ ক্যান এবল টু ডিস্টিংগুইশ, এটার জন্য সেন্টেন্স ইজ কারেক্ট। বাট প্রবলেম হচ্ছে আমরা যখন জটিল করে ফেলি তখন দেখা গেছে কোনো একটা ভুল হওয়ার চান্স থাকে। বাট এইটা সেন্টেন্সটা হয়, আপনার সেন্টেন্স কারেক্ট আছে। তাহলে আমরা কি সামনে আগাবো? ঠিক আছে। এরপরে দেখেন এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে শোষণ। ঠিক আছে। তো ইম্পারেটিভ, এখন বলেন ইম্পারেটিভ মানে কি? লেট অথবা ভার্ব দিয়ে শুরু হবে sentence। ভার্ব দিয়ে যেটা শুরু হয়, যেমন আদেশ do it, করা, আদেশ করা, উপদেশ দেয়া, এই টাইপের জিনিস। ঠিক আছে। বিবৃতিমূলক যেগুলো হয় আর কি। বিবৃতি, হ্যাঁ। তো তাহলে আমরা এটার একটা এক্সাম্পল কি দিতে পারি, যে ধরেন এক্সপ্লয়টেশন কোথায় ঘটতেছে, যে গাজাতে এক্সপ্লয়টেশন হচ্ছে। তো আমরা এই exploit the না, এক্সপ্লয়েট করতে পারবেন না, আপনি এক্সপ্লয়টেশন আচ্ছা হিসেবে বসাতে হবে। Le- আচ্ছা Let us stand together against the exploitation of Israel. হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে। লেট আস স্ট্যান্ড টুগেদার এগেইনস্ট দ্য এক্সপ্লয়টেশন অফ ইসরায়েল, বা ইম্পেরিয়ালিজম, এটাও বলতে পারেন। ঠিক আছে। তো এই যে লেট আস, আমরা একত্র হয়ে দাঁড়াই এক্সপ্লয়টেশনের, শোষণের বিরুদ্ধে। ঠিক আছে, এই ইম্পারেটিভ হয়ে গেল। তারপরে আমরা চেষ্টা করবো যে এইভাবে করে আমরা আগাইতে। তো কনজার্ভ, কনজার্ভ মানে কি বলেন একজন? সংরক্ষণ স্যার। সংরক্ষণ করা। আচ্ছা, সংরক্ষণ করা। তাহলে আমরা কনজার্ভ এখানে কি হিসেবে ইউজ হয়েছে বলেন? এই কনজার্ভ মানেটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, সংরক্ষণ করা কিন্তু। কনজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ, যেটা নাউন। তাহলে এটা হচ্ছে আমার ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে উই শুড কনজার্ভ সুন্দরবন। আচ্ছা, এখানে বলে দিছে কম্পাউন্ড, উই শুড কনজার্ভ আওয়ার রেইন ফরেস্ট অ্যান্ড সো উই ক্যান বি প্রোটেক্টেড ফ্রম সাইক্লোন। আমারটা খুবই কমন বা ইজি হয়ে গেছে, বাট এক মার্কই পাওয়া যাবে। বুঝতে পারছেন? আপনারা শুনতে পারছেন তো? জি। আচ্ছা, ঠিক আছে। বা এই যে আমাজনটা কনজার্ভ করা দরকার আমাদের, যাতে অ্যান্ড দিয়ে সো, কম্পাউন্ড যখন হবে তখন অ্যান্ড দিয়ে আপনি সো দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে কমিটেড, নেগেটিভ। উই শুড নট কমিটেড ইন ব্রাইবেরি, একেবারে ইজি। তারপরে কি বললো? ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট মানে কি? বাস্তবায়ন করা। বাস্তবায়ন করা। তাহলে আমাদের হচ্ছে যে নতুন মনিটারি পলিসি শুড, মানে আওয়ার নিউ মনিটারি পলিসি নিড টু ইমপ্লিমেন্ট সুন। ঠিক আছে, নিড টু ইমপ্লিমেন্ট সুন। তো এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আমরা সেইভাবে করে ইউজ করি। তারপরে দেখেন, তারপরে বলছে যে ডিসপোজাল। ডিসপোজাল, তো ডিসপোজাল মানে কি? কোনো কিছু বাদ দিয়ে দেয়া, ডিসপোজ করে দেয়া, তাই না? ডিসপোজালের একটা সিম্পল, একদম সহজ, দেখেন একদম সহজ হয়ে গেছে। প্রথমে দুই একটা দিয়ে একটু হয়তো ভরকায়া দিছে, ডিসপোজাল দিয়ে একটা সিম্পল সেন্টেন্স বলেন কেউ। ডিসপোজাল অফ হ্যাজার্ডিয়াস ওয়েস্ট, তারপর একটা কিছু বানাই নেওয়া যায় আর কি। আচ্ছা, হ্যাঁ, ডিসপোজাল এখানে নাউন হবে, এই জন্য কিন্তু ডিসপোজাল অফ হ্যাজার্ডিয়াস
বা উই শুড মানে কি বলে কমপ্লিট দ্য ডিসপোজাল অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল বাই নভেম্বর, হয়ে গেল। ঠিক আছে? Disposal of industrial waste is the main reason হ্যাঁ for the river হ্যাঁ pollution. হ্যাঁ, এটা বলতে পারেন। আপনারা সবাই হচ্ছে এটা নাউন হিসেবে এই জন্য একদম বা সাবজেক্ট হিসেবে ইউজ করতেছেন, ঠিক আছে, এটাও হবে, অসুবিধা নেই। তারপর একটা কি বলছে, অ্যাকোমোডেশন নাকি? দেখা যাচ্ছে আচ্ছা না আচ্ছা অ্যাকোমোডেশনই মোস্ট ভাইয়া আচ্ছা আপনার হচ্ছে এই যে স্টপ শেয়ারিং এর এটা যে হাইট এখানে ইয়াতে আপনার স্ক্রিনে আচ্ছা, এটা মনে হয় সরাই রাখি, সরি। আচ্ছা, হুম, এই যে অ্যাকোমোডেট, আচ্ছা সরি, অ্যাকোমোডেট অ্যাকোমোডেট করা মানে কি, কাউকে জায়গা দেয়া। তো স্থান সংকুলন করা। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে আমরা এখানে কি করব যে নেগেটিভ, খুবই সহজ। আহ, আমরা যে We কোনো do not বাদেও accommodate any extra নেগেটিভ থট, Rohingyas. হ্যাঁ নেগেটিভ থট, হ্যাঁ অ্যাকোমোডেট রোহিঙ্গাস, একটু চেষ্টা করবেন এইসব ক্ষেত্রে, যেগুলো ধরেন আমরা ধরেন যদি আন্তর্জাতিক সম্পর্কের কথা বলি, রোহিঙ্গা আমরা দিয়েও দিতে চাচ্ছি আবার রাখতেও চাচ্ছি, বুঝতে পারছেন? চেষ্টা করবেন বিতর্কিত কিছু না দেওয়ার। যেমন মোটামুটি ভাবে আমরা জানি আমাদের রাষ্ট্র কি বলবো, রাষ্ট্র হচ্ছে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে, এটা সবাই মানে, তো এটাতে কোনো প্রবলেম নেই। এখন রোহিঙ্গার ইস্যুটা আসলে একটু জটিল, কারণ রোহিঙ্গারদের জন্য কিন্তু আমরা ভালোই ফান্ড পাচ্ছি, তো এটাও কিন্তু একেবারে এই জন্য কিন্তু ধরেন একদম উঠে পড়ে যে লাগছে সেরকম না কিন্তু। তো এটা দিতে পারেন, অসুবিধা নেই, বাট আমি এটা এমনি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম। এই ধরেন আপনি ইন্ডিয়ার নির্বাচন নিয়ে কোনো একটা সেন্টেন্স বানাতে গেলে বা এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, ঠিক আছে? এটা জাস্ট আপনার এই রোহিঙ্গার এটা বলতে পারেন, কারণ অ্যাকোমোডেট করতে আমরা চাচ্ছি না, সরকার থেকেও চাচ্ছেন মেইনলি, বাট আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের জাস্ট দিলাম। তো ঠিক আছে, তারপরে হচ্ছে চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জ নিবিড় সালা, এরকম করে একটা ওয়ার্ড দেওয়া যায়। তো দেখেন, চ্যালেঞ্জিং ইন্টারোগেটিভ মানে আপনি কোশ্চেন করতেছেন, তো কোশ্চেনের ভিতরে কিভাবে এই চ্যালেঞ্জটা আনা যায় বলেন একজন। Isn't it challenging? হ্যাঁ, Is, বেশি ইজি হয়ে যায়। হ্যাঁ, is আরেকজন একটু বলেন। climate issue is a challenging? Is ইজ climate না, এটা ইন্টারোগেটিভ করতে হবে না, কোশ্চেন করতে হবে তো ভাই। আচ্ছা আচ্ছা is climate issue uh, climate a challenging matter? ইজ ক্লাইমেট ইস্যু আ চ্যালেঞ্জিং ম্যাটার, হ্যাঁ এটা বলতে পারেন। আর আগে যে ভাই বললেন সেটাও ঠিক আছে, খুবই ইজি, 1 মার্কস এটা দিয়ে দিবে, অসুবিধা নেই। তারপরে কম্প্রোমাইজিং, এটা দিয়ে বলছে তবে কি বলা কম্পারেটিভ। যায়, কাউকে কোশ্চেন করতেছি আমি যে লাইক ডু ইউ থিংক এনভায়রনমেন্টাল ক্রাইসিস ইজ চ্যালেঞ্জিং নাওয়াডেজ, হ্যাঁ এটা এভাবে করা যাবে নাকি হ্যাঁ সবসময় হ্যাঁ, ইজ বা না না অক্সিলারি না দিয়ে করতে হবে? না 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 না, আমি সবসময়, আপনি শোনেন হ্যাঁ, আপনার মাথায় যেটা ফার্স্ট আসছে আপনি সেটা বসায় দিন, তারপরে দেখবেন গ্রামাটিক্যাল যাতে ভুল না থাকে, বুঝতে পারছেন? এক, যেটা ইজ দিয়ে যেটা হইলো বা ওই যে প্রথম ভাইয়ারটার পরে আমি আরো কয়েকজনের জিজ্ঞেস করলাম, কারণ কি প্রথমটা আসলে বেশি নর্মাল হয়ে যায়। একটু খাতার ভিতরে আপনি যখন এই সেন্টেন্স গুলো কিভাবে মেক করতেছেন সেটা দিয়ে পরবর্তীতে আপনার তো রিটেনের মার্কস আসবে, তাই না? আপনি এখানে যদি একটু স্মার্ট কিছু দিতে পারেন তাহলে দেখা গেছে স্মার্ট এবং গ্রামাটিক্যালি কারেক্ট যদি দিতে পারেন, তাহলে পরে আপনার এই সেন্টেন্স গুলো দেখে হয়তো ভাববে যে আচ্ছা ঠিক আছে এই ছেলেটা তো ভালো, বা ভালো ওয়ার্ড সেন্টেন্স মেক করছে। বা নর্মাল যে আমরা দেখেন ছোটবেলায় যখন আমরা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এগুলো পড়ছি তখন কি করছি, দেয়ার ইজ, উই আর, নাও উই নো, বা এরকম টাইপের কমন জিনিসপত্র ইউজ করছি। তো এইগুলা যদি আপনাদের কনফিডেন্স লেভেল এরকম থাকে তাহলে আপনি একটু সুন্দর করে সেন্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর যদি আপনার মনে হয় যে না আমার টাইম নাই বা ইয়ে নাই, তখন জাস্ট গ্রামাটিক্যালি কারেক্ট দেখে একটা ছোট বানায় দিয়ে। তো দেখেন কম্প্রোমাইজিং, কম্প্রোমাইজিং দিয়ে কম্পারেটিভ, তাহলে আমি কি এখন ধরেন আমার সবচেয়ে বেশি পড়া দরকার হচ্ছে হয়তো ইন্টারন্যাশনাল বা বাংলাদেশ, বা বাংলাদেশই মেন আসলে, এখন বাংলাদেশ বেশি পড়া দরকার নাকি এটার টাইম আমি ম্যাথে দিব, আমি তো একটা কম্প্রোমাইজ করতেছি কিনা, এই টাইপের আপনি একটা কোশ্চেন দিয়ে দিলেন, মানে এরকম সরি কোশ্চেন বলি কম্পারেটিভ দিয়ে দিলেন,
বুঝতে পারছেন? একজন বলেন, আমি মাথায় একটা হিন্ট দিয়ে দিলাম, আপনারা বলেন। কোনটা মাথায় আসতেছে না? স্যার বলবো বলেন। হ্যাঁ বলেন, জি। শিওর। যেমন হাসিব ইজ মোর কম্প্রোমাইজিং দ্যান বিফোর। হ্যাঁ, এই তো। আমি আরো কঠিনটা ভাবতেছিলাম ভাই, আপনি আরো সহজটা ভাবছেন। ঠিক আছে, হাসিব ইজ মোর কম্প্রোমাইজিং দেন সামি, বা যে আছে আরেকজনের নাম আপনি দিয়ে দিতে পারেন, হয়ে গেছে। ঠিক আছে, বাট আমি আপনাকে আবার পুরোটা আপনার সামেশনে আমি এটাই বলতেছি যে ফার্স্টেই খুব জটিল করার চেষ্টা করবেন না, খুব স্মার্ট করার চেষ্টা করবেন না। আপনার নিজের ইংলিশের স্কিলের উপর যদি কনফিডেন্স থাকে, আপনি তাহলে তখন একটু জটিল সুন্দর একটা সেন্টেন্স দিবেন। ঠিক আছে, বাট নর্মালি চেষ্টা করবেন গ্রামাটিক্যাল একটা জিনিস এনশিওর করবেন যে গ্রামাটিক্যালে যাতে এরর না থাকে। সেন্টেন্স স্ট্রাকচারটা এই জন্য একটু ভালো করে দেখবেন, এবং এই জিনিসটা সবাই পারবে, কিন্তু এখানে যাতে একটা মার্কও লস না ঘটে। ঠিক আছে, তো এটা গেল। আরো যে দুইটা কোশ্চেন ছিল, দেখা যাচ্ছে তো কোশ্চেন? তো এখানে দেখেন, আমার ইউজিং কন্টেক্সচুয়াল ক্লুজ, এই যে টিপিং পয়েন্ট, এটা কি দেখা যাচ্ছে? জি 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 জি। আচ্ছা, তো এখানে এই যে টিপিং পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের এখানে কোথায় ইউজ হয়েছে? এখানে টিপিং পয়েন্ট, এই যে দেখেন এখানে কি বলছে, অ্যান ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ অফ সায়েন্টিস্ট have recently warned that several climate tipping points are now imminent. তো টিপিং পয়েন্ট তাহলে এখানে কি হিসেবে ইউজ হয়েছে? যে আমার মধ্যমণি বলতে পারেন, ক্রুশিয়াল পয়েন্ট। ক্রুশিয়াল পয়েন্ট বলতে পারেন। ঠিক আছে, তো ক্রুশিয়াল, হ্যাঁ, টিপিং পয়েন্ট বা মেইন পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের বেশি দরকারি হয়ে যাচ্ছে বা যেটা এখন সামনে চলে আসতেছে, এরকম টাইপের মিনিং বোঝাচ্ছে। ক্রুশিয়াল পয়েন্ট হিসেবে আপনি এটা তাহলে দিতে পারেন। ঠিক আছে, বা আবার অ্যাপেক্স হিসেবেও দিতে পারেন। টিপিং পয়েন্ট যেহেতু, তো মানে উপরের বিষয়, অ্যাপেক্স বলে দিতে পারেন, অ্যাপেক্স ইস্যু, এটা হয়তো আপনি দিতে পারেন। তো ঠিক আছে, এরকম হচ্ছে আমরা একটা ধরেন, এখানে তো জাস্ট শুধুমাত্র আমার কি মিনিং এ ইউজ হয়েছে, ক্রুশিয়াল পয়েন্ট হিসেবে ধরেন ইউজ হয়েছে, এটা দিয়ে দিলাম। তারপরে কি বললো, এমিশন। এমিশনের একটা সিনোনিমস আপনারা বলেন, আপনারা নিজেরা এমনি ভাবেন, আমরা দেখি এখানে কোথায় আছে। এই যে এক্সার্ট। এক্সাক্ট, হ্যাঁ এইটা, এক্সার্ট করা, বের হও, নির্গত হও। ঠিক আছে, রিলিজ হতে পারে। রিলিজও হয়, হ্যাঁ হ্যাঁ, রিলিজও হয়। কাম আমরা আউট। বলি না যে দ্য রিলিজ অফ গ্রিন হাউস গ্যাস হ্যাজ ইনক্রিজড। ঠিক আছে, যে আমার গ্যাসটা নির্গত হয়ে যাচ্ছে, এটা রিলিজও হয়। এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ হয় না। এক্সটিংগুইশ মানে আপনি ফায়ার এক্সটিংগুইশার, তার সাথে তো এটা Unleash? যায় না। আনলিশটা আসলে এই গ্যাসটার সাথে যায় না। গ্যাস আনলিশ করা, গ্যাসটা আসলে ছড়ায় পড়ে তো ভাইয়া, ওই জিনিসটা একটু মাথায় রেখে। ঠিক আছে, আচ্ছা, লগিং মানে আমরা মনে আছে বলছিলাম কি, লগিং মানে আবদ্ধ বলছিলাম বা জলাবদ্ধ বলছিলাম। এখন দেখেন আমরা যেটা ভাবতেছি, এখানে কিন্তু একটা ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে, আপনার খেয়াল করছেন কিনা, যে এখানে বলতেছে কনটেক্সচুয়াল, যে এখানে কনটেক্সট যেটা প্যাসেজে কি হিসেবে ইউজ হয়েছে। আমি কিন্তু এগুলার মিনিংটা বললাম, তারপর আমি দেখতেছি ওখানে কি হিসেবে ইউজ হয়েছে। বুঝতে পারছেন? এই যে গ্যাস এমিশন, গ্যাস রিলিজ, এটা আমি বলতে পারি, বা এক্সাক্ট যেটা বলছো সেটা বলতে পারি। এই যে দেখেন এখানে লগিং যে ওয়ার্ডটা বাকি ছিল, সেই যে আমি এই যে দেখেন আপনাদের এই জন্য বলছিলাম যে যখন এই প্যাসেজটা পড়বেন আপনি চেষ্টা করবেন যে যেই ওয়ার্ডগুলো আপনার কাছে মনে হচ্ছে আপনি মার্ক করে রাখেন। তো আপনি ওইভাবে করে ধরেন এটা মার্ক করে রাখছেন, মানে পড়ার সময় অনেকগুলো ওয়ার্ড মার্ক করছেন, তখন তাহলে আপনার চোখে পড়বে আর কি, তাহলে একটু সময়টা বাঁচবে, কারণ এই পুরো প্যাসেজটা দুইবার পড়া হয়ে যাচ্ছে আপনার কিন্তু। বুঝতে পারছেন? তো এই যে লগিং ওয়াজ কজড, এখন লগিং মানে কি, জলাবদ্ধতা।
এখন বলেন জলাবদ্ধতার একটা কোনো সিনোনিমস আপনাদের মাথায় কি আসছে? The flow অথবা inflate, ওয়াটারলকড ওয়াটার লক। আচ্ছা, আরেকজন কি বলেন? ফ্লো, clog sir, clog. ওয়াটার স্ট্যাগনেশন। ওয়াটার স্ট্যাগনেশন, হ্যাঁ এটাও হয়, এটাও হয়, এটাও হয়। আর ক্লগড, ক্লগড মানে, ক্লগড মানে জলাবদ্ধতা আসলে ওয়াটারটা দিয়ে একটু বুঝাইতে হবে, কারণ এখানে যে জিনিসটা বলছে, হ্যাঁ এখানে বুঝাইছে যে জলাবদ্ধতার কথা, বুঝতে পারছেন? তো জল মানে পানির কথাটা এটার সাথে আনা দরকার। আপনারা যেটা যারাই বলছেন এমনি আবদ্ধ ঠিক আছে, বাট ওয়াটারটা একটু আইনেন, কারণ এখানে দেখেন কি বলছে যে ফায়ার ড্রট অ্যান্ড লগিং ওয়াজ কজিং ফায়ার, ঠিক আছে? এখানে যেই হিসেবে ইউজ হয়েছে সেই জিনিসটা যাতে মিনিং করে। এখানে যেমন লগ দেখলে আমি বুঝতেছি ওয়াটার লগ এর কথা বলছো, আপনাদের ওইটাতে যাতে ওই জিনিসটা ফুটে ওঠে যে আপনি আসলে এটা জাস্ট বঙ্গানুবাদ করেন না, এটা মিনিংটা বুঝে। তো তারপরে আরেকটা বলছে ইরিভার্সেবল। ইরিভার্সেবল এখানে কি হিসেবে ইউজ হয়েছে যে আমরা যে বরফ গলায় ফেলতেছি বা হচ্ছে বনাঞ্চল ধ্বংস করতেছি, এটা একটা নাও বি ইরিভার্সেবল, সেটা এখন অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে, বা কি বলে এটা, এটা আর ফেরত পাওয়া যাচ্ছে না, অফেরত যোগ্য, বুঝতে পারছেন? মানে যে বরফগুলা গলে গেছে সেটা এখন ইরিভার্সেবল হয়ে গেছে। এখন বলেন এটা কি দেয়া যেতে পারে, আপনারা ভাবেন। ইররিকভারেবল। আনসলিউটেড ইরিকভারেবল, আরেকবার বলেন একটু ভাই, কি বললেন? আনসলিউটেড আনসলভেড মানে কি দাঁড়ায়? আনসলিউটেড মানে সমাধানযোগ্য নয় যেটা। ইরিভার্সেবল মানে আসলে ওটা দাঁড়ায় না। ইরিভার্সেবল মানে কি ওটা দাঁড়ায়? এখন এটা ওই যে যেটা আরেকজন আরেকটা কি যেন বললেন আমি ভুলে গেলাম। যাক, আমরা এটা আরেকটা জিনিস বলতে পারি, unable to alter, আনরিপেয়ারেবল, এটা বলতে unable to alter, বা হ্যাঁ, আনঅল্টার, unable to alter. হ্যাঁ সেটাও বলতে পারেন। আনএবল টু অল্টার মানে মেইনলি আমার মেইন মিনিংটাই দাঁড়াচ্ছে হচ্ছে যে আমার পরিবর্তন করা যাচ্ছে না বা রিকভার করা যাচ্ছে না, ঠিক আছে? এখানে Not যে মিনিং এ changeable. Not changeable. নট চেঞ্জেবলটা আসলে এটার সাথে যায়, এটা আমার অ- এই সেন্টেন্সটার সাথে আসলে নট চেঞ্জেবলটা আসলে এটা রিকভার করা যাচ্ছে না বা এরকম টাইপের, বা ফেরত দেওয়া যাচ্ছে না এরকম টাইপের। আনচেঞ্জ বললে জাস্ট শুধু আপনি যেটার কথা বলতেছেন এটা হচ্ছে ইরিভার্সেবল মানে হচ্ছে অপরিবর্তনীয়, আপনি ওইটার বঙ্গানুবাদ করলেন, বুঝতে পারছেন? আমি এই যে দেখেন আমি এই যে 5-7টা জিনিস দেখাচ্ছি কারণটা কি, যাতে এটা সলিউশন করার সময় আপনাদের মাথায় কি থাকা দরকার সেটা যাতে আপনারা বুঝেন, বুঝতে পারছেন? এখানে ইরিপেয়ারেবল বলতে পারেন, বা আনরিকভারেবল, বা আনএবল টু রিকভার। আনএবল টু রিকভার হচ্ছে সবচেয়ে বেস্ট ইউজ হয়, জি ভাই, বুঝতে পারছেন? এটাই মানে ভাবের সাথে ভালো যায় আর কি। হ্যাঁ, আনএবল টু রিকভার। তারপরে দেখেন পরের সেন্টেন্সেই আছে রিগার্ডলেস অফ হাউ অর ইফ ম্যানকাইন্ড স্ল্যাশেস ইটস এমিশন। স্ল্যাশেস মানে কি এখানে? Significant amount কমিয়ে ফেলা স্যার, এরকম কিছু? বুঝি নাই। মানে কোনো কিছুর পরিমাণ Slash মানে সিগনিফিকেন্টলি ব্যথা কমিয়ে ব্যথা। ফেলা। কমানো মোস্ট প্রবাবলি। এখানে কি ওইটা বুঝাচ্ছে? স্ল্যাশ, এইটাই মনে হয় হ্যাঁ, মোস্ট প্রবাবলি। এটা যে তার যে ব্যত্রাঘাতের কথা যেটা বলে যে স্ল্যাশ মারা, সেটা আসলে মানে হুইপ করা, ওইটা আসলে বুঝাচ্ছে না। এখানে বুঝাচ্ছে যে তার আহ, মানে মানুষজন তার এমিশনটা কি কমাইতে পারতেছে কিনা, কাট হইতে পারে, কাট কাট এমিশন বুঝতে হইতে পারছি। পারে, রিডিউস হইতে পারে, রিডিউস।
রিডিউস হতে পারে। রিডিউসটা হচ্ছে আমার বেটার। এত লো কি বললেন? At একটা a লো low এফেক্টটা বেশি কঠিন হয়ে যাবে। রিডিউসটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়, ব্রিং ডাউন, বা ডিক্রিজ। ডিক্রিজ, ব্রিং ডাউন। হ্যাঁ, ওইটাও হতে পারে। ঠিক আছে, তো এই যে এটা নিয়ে একটুখানি আমার তাহলে ভাবনা চিন্তা করার জিনিস আছে। দেখেন একটা জিনিস, এটা হচ্ছে 5 মার্ক। তো আমার দেখেন একটা একটা কত করে ওয়ার্ড, বাট একটু আপনারা কয়েকটা কোশ্চেন একটু সলভ করেন। এটা আসলে ভালোই সহজ একটা জিনিস, কিন্তু নাকি কঠিন মনে হলো? আমরা এটার জন্য চেষ্টা যেটা করব সেটা হচ্ছে যে, যদি আমাদের বোঝা যাচ্ছে যে তার মানে অ্যান্টোনিমস বা সিনোনিমস যদি আসে, তাহলে আসবে হচ্ছে এই প্যাসেজ অনুযায়ী। আর যদি সেন্টেন্স মেক করা হয় সেটা আমার মনে হয় আরো তাড়াতাড়ি হবে, কারণ সেটা আমার নিজের মন মতো আমি বানাইতে পারবো। বাট সেখানে আবার বলতেছে ওই যে কম্পারেটিভ বা হিয়েটিভ, তার মানে কিন্তু আমার গ্রামারের জিনিসপত্রগুলো একটু দেখতে হবে। একটা কি কি দেখতে পারবেন আপনি, কন্ডিশনটা দেখতে পারেন, প্যাসিভ অ্যাক্টিভ এটা একটু দেখবেন। এর সাথে হচ্ছে আপনার ওই যে ইম্পারেটিভ এর যে স্ট্রাকচার বা এইসব স্ট্রাকচার গুলো একবার একটু দেখতে হবে আমার। আর ওয়ার্ডের তো আসলে কোনো বিকল্প নাই, বাট এইখানে একটা জিনিস সুবিধা আছে, অ্যান্টোনিমস বা সিনোনিমস আসলে আমার যেহেতু প্যাসেজ আছে, আমি মিনিং কিন্তু বুঝতে পারতেছি। কারণ আমাদের তো মনে হয় এখানে যারা আছে, আমাদের কারো কি কোনো কনফিউশন আছে, বা আর কারো কি কোনো বুঝতে অসুবিধা হয় কোনো একটা প্যাসেজ পুরোটা পড়লে কোনো একটা অজানা ওয়ার্ডের মিনিং কি হবে? কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম হয়? একটা যদি প্যাসেজ পড়েন, একটা আননোন ওয়ার্ড বা যেটা প্রথম শুনছেন, সেটা বুঝতে কোনো প্রবলেম হয়? না বুঝলেও ভাইয়া ভাইয়া মানে কনটেক্সট মাঝে মাঝে তো হয়। চলে আসে। আচ্ছা, মাঝে মাঝে বলতে ওই যে আরেকজন যেটা বললো, কনটেক্সটটা পড়লে কিন্তু আসলে হওয়ার কথা। আর আপনারা তো এখন আপনাদের কি প্ল্যান? আপনারা বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এগুলো কি বাংলায় লিখবেন নাকি ইংলিশে লিখবেন? বাংলায় লিখবো ভাইয়া। ভাই বাংলায় কোন মানে এটা আচ্ছা, কিভাবে লেখা উচিত, মানে ইংলিশে লিখলে কি ভালো বেশি? না না, আপনি যেটাতে কমফোর্ট থাকেন, আপনার যেটাতে কমফোর্টেবল সেটাতে। আমি বাংলায় লিখছি। আমি, হ্যাঁ, বাংলায় লিখছি। কারণ আমার মনে হচ্ছে যে আমি বেশি জিনিসপত্র লিখবো। আমি 44-এর রিটার্ন দিছি, যেটার কথা বলতেছি, যে আমার মনে হচ্ছে আমি বাংলায় বেশি কমফোর্ট ফিল করবো। বাট বাংলা লেখাটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, কারণ অনেকদিন ধরে আসলে বাংলা লেখা হয় নাই। বাট এই অন্যান্য যে চাকরি পরীক্ষা, ওই বাংলাদেশ ব্যাংকের 2টা রিটেন দেওয়ার ফলে বাংলা লেখা আসলে অনেক হাত চলে আসছিল। আর আমি ফ্রি হ্যান্ডে একটু আসলে বাংলা লেখা একটু প্র্যাকটিস করছিলাম, এই জন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে। বাট প্রথম দিকে একটু টাফ ছিল, ইংলিশ সেই লিখে অভ্যস্ত, এখন বাংলা লেখাটা আসলে হয় না। আবার বাংলা এই জন্য বানান টানান ভুল যায়। এখন আপনি আপনারা, আন্ডারগ্রেড কত থেকে ছিলেন? আমার আচ্ছা, আমার আন্ডারগ্রেড ছিল বুয়েট। আচ্ছা, এর আগে আচ্ছা, কি আমি, এনসিতে ছিলেন, ন্যাশনাল কারিকুলাম? না না, না না না, আমি আচ্ছা, এই ক্লাস আমি আগে একবার নিছি, তো এই জন্য আমি প্রথমে পরিচয় দিইনি আসলে। কয়েকজন মনে হয় আগের ক্লাসে ছিলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকির আহমেদ। আমি আন্ডারগ্রেড হচ্ছে বুয়েট থেকে শেষ করছি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেইন ইঞ্জিনিয়ার। আর হচ্ছে তারপরে আমি ঢাকা ভার্সিটি আইবিএ থেকে এমবিএ করছি ফাইন্যান্সে। আর এখন হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছি। আর 44-এর ভাইবা দিব ইনশাল্লাহ, এই আর কি। আর এইটুকুই জানলে হবে তো। এই জন্যই বলছিলাম যেটা, যে আমার একটু আসলে প্রবলেম হচ্ছিল যে পুরোটা টাইম আসলে ইংলিশে লিখে লিখে পরে বাংলায় লেখাটা একটু টাফ মনে হচ্ছিল। বাট উইথ দ্য টাইম আপনার ওইটাতে একটু এফোর্ট দেওয়া লাগে আর কি, ফ্রি হ্যান্ডে বাংলা একটু লিখতে হয়। তো ভাইয়া ছোটবেলায় একটা 9-10-এ আউট অফ আসলে কন্টেক্সট ধইরা পয়রা। কোশ্চেন। শিওর শিওর। আচ্ছা, আপনার আইবি এর এই ডিগ্রিটা আসলে মানে আপনার কি আসলে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগছে কোনো? আইবি এর ডিগ্রিটা আসলে প্র্যাকটিক্যাল লাইফে বেশি কাজে লাগে। আইবি এর জিনিসটা, আহ, আচ্ছা, 1 মিনিটে আমি এই কথাটার অ্যান্সার দিচ্ছি। সেটা হচ্ছে ভাইয়া, আইবি হচ্ছে এইখানে যে তোমার আপনাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করে দেয়। লাইফস্টাইল চেঞ্জ করে দেয় বলতে, আমি বুয়েটে থাকতে দেখা গেছে অবশ্যই
আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, বা কনফিডেন্স ছিল, স্টুডেন্ট ভালো, মেধা ভালো, বাট আমি হয়তো আউটস্পোকেন এত ছিলাম না। আমি হয়তো প্রেজেন্টেশন, যে কোনো একটা টপিক বললে আমি তার উপর এখন প্রেজেন্টেশন দিতে পারবো, এই জিনিসটা আমি দিতে পারতাম না। বা আমি যে পারবো, বা আমি যে ইংলিশে ভালো, এই জিনিসটা, এই কনফিডেন্সটা আইবিএ না হলে হইতো না। তো আইবিএ আসলে বিজনেস স্কিল তো অবশ্যই ডেভেলপ করায়, তার সাথে সফট স্কিল অনেক কিছু, কমিউনিকেশন, তারপরে প্রেজেন্টেবিলিটি, সবকিছু মিলে আসলে অনেক কিছু শিক্ষা দেয়। তো এই জন্য আসলে প্র্যাকটিক্যাল লাইফে অনেক কিছু লাগে আইবিএ জিনিসটা। তো এই আর কি, যাই হোক। তো যেটা বলতেছি ভাইয়া, তো এই জন্য এখন বাংলায় দিলে যে খ্যাত লাগবে বা বাংলায় দিলে যে ভালো হবে না সেরকম কোনো প্রবলেম নাই। আপনি বাংলায়ও দিতে পারেন, ইংলিশও দিতে পারেন। আমি যেটা, যে প্রবলেমটা ফেস করছি যেটা বললাম, আরেকটা হচ্ছে অনেকগুলো যুক্তাক্ষরের বানান আমি ভুল করতাম। এই যুক্তাক্ষরের বানানগুলো একটু দেখবেন, সবসময় মনে রাখবেন ফোকাস রাইটিং বা এই ধরনের যে ফ্রি হ্যান্ড রাইটিং এ বানান ভুল করা যাবে না, বুঝতে পারছেন? দন্তন্য মূর্ধন্য এইসব জিনিসপত্রগুলো একটু খেয়াল খেয়াল রাখবেন। ওর বানান ভুল কিন্তু দেখে, বুঝতে পারছেন? হয়তো রচনার সময় দেখবেন না, বাট ছোটখাটো জিনিসপত্রতে বা যেটা একটু ছোট বা যেটা অনুবাদ আছে সেখানে হয়তো বানান টানান দেখতে পারেন। তো ওই জন্য একটু প্র্যাকটিস ট্যাকটিস করে তারপর বাংলায় দিয়েন। বাংলায় দেওয়াটাও আসলে অনেক সহজ না আমরা যেরকম ভাবি। বাট ওই, যেহেতু রচনা ছোটবেলায় 19 থাকতে 15-20 পেজ দেখছি, সো একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো, এই জন্য আর কি পরে দিছি বাংলায়। বাট একই সাথে আমার স্যার বন্ধু, বাংলা বাংলা ইংলিশ বাদে স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার বাংলা ইংলিশ বাদে বাকি গুলো কি বানান সেম ভাবে ইম্পর্টেন্ট? বানানটা একটু ইম্পর্টেন্ট, চোখে যদি লাগে বা কোনো যদি মেজর ভুল করেন, সেটা বাংলা বা ইংলিশ যেটাই হোক, বানানটা একটু চোখে পড়ে আর কি। অনেক টিচাররা আসলে, দেখেন ভাই, রিটেন তো আসলে অনেক বড় জিনিস। আপনার ধরেন আপনার কয়েকটা দেখলো যে একই বানান আপনি বারবার ভুল করতেছেন, ঠিক আছে, এটা ধরেন চোখে পড়লো, এটা নাম্বার একটু কম দিতেই পারে। কিন্তু বানানের জন্য আপনি যে সবসময় আসলে মাথায় ঠিক রাখা যায় না, 20 পেজ যখন আপনি লিখবেন তখন সবসময় ঠিক লাগবে না, লাস্টের দিকে আপনি যখন উর্দু বা ফার্সি ভাষায় লেখা শুরু করবেন তখন আসলে ওই বানানের কথা ইয়ে না। বাট প্রথম দিকে একটু চেষ্টা করবেন বানান ভুল না করেন। ইংলিশে তো অবশ্যই, যদি আপনারা ইংলিশে পরীক্ষা দেন, ইংলিশে অবশ্যই অবশ্যই বানানের উপর জোর দিবেন। আর বাংলাতে ওই দেখা গেছে আমরা টেনে টেনে লিখি, তো বাংলায় বানান দেখা গেছে টিচারেরও হয়তো অনেক সময় দোতান্ন না মধ্যাহ্ন হয়তো মনে থাকে না, এই জন্য একটু ছাড় পাওয়া যায়। বাট তারপরও বড় বড় ভুলগুলা করবেন না। তো যাই হোক, এটাই হচ্ছে মেইন কথা। এটা বলতেছিলাম যে, তো স্যার হচ্ছে এগুলার, হ্যাঁ স্যার বলতেছি বাংলা বলতেছি ফ্রিহ্যান্ড রাইটিং লেখার সময় আমি কি ইংরেজি কোড দিতে পারবো চাইলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন, দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, আরেকটা জিনিস আপনার হচ্ছে ফোকাস রেটিং এর ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে এটার স্ট্র্যাটেজিটা কেমন ছিল? মানে আপনি কি টাইপের ওয়ার্ড স্ট্রাকচার গুলো ইউজ করতেন ইংলিশে? আচ্ছা, ইংলিশে ফোকাস রেটিংটা যে কোনো, হ্যাঁ, এখানে হচ্ছে লিঙ্কার্স। লিঙ্কার্স হচ্ছে সবচেয়ে গেম চেঞ্জার এখানে। আপনি এই যে দেখেন, আমি আপনারা তো আমার মনিটর তো দেখতে পাচ্ছেন, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। স্ক্রিনে আপনারা যেটা আছে দেখেন, এই যে প্রথম যে সেন্টেন্সটাই আছে, এখানে দেখেন লিঙ্কার্স ইউজ করে এই সেন্টেন্সটা কত বড় করছে। এত বড় আপনি করবেন না, বাট এইটাই হচ্ছে মেইন গেম চেঞ্জার। যখন আপনি লিঙ্কার্স অ্যাড করে দুইটা সিম্পল সেন্টেন্সকে এক করতেছেন, এই সেন্টেন্সটা টোটালি আপনার স্মার্ট লাগতেছে। যেমন এই যে প্যাসেজটা যখন আপনি পড়ছি তখন আমার মানে 2বার পড়া লাগছে, বা একটু আমি বুঝতে পারতেছি না, বা এই সেই, এটাই হচ্ছে স্মার্টনেস ভাই। আরেকটা কথা হচ্ছে ফোকাস রেটিং এর ক্ষেত্রে অনেকে বলে হচ্ছে মানে খুব বেশি সিনোনিমস এর, মানে হুম, আনকমন সিনোনিমস যেটাকে আমরা স্ট্যান্ডার্ড বলি, সেটা ইউজ হুম, করতে বারণ করে, কারণ বারণ করে। পরীক্ষক নাকি অনেক সময় বুঝে না। এটা কি সত্য? হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। তাহলে আনকমন ভাই মানে সিনোনিমস এত শিখে লাভ কি তাহলে, যদি ইউজই করতে না পারে? সিনোনিমস ভাই, এখন এটা হচ্ছে ওই যে যেগুলোতে আপনার কাজে লাগে, যেখানে আপনার সিনোনিমস জানতে চাই সেখানে আপনি ইউজ করবেন, এক্সট্রা জায়গায় ইউজটা না করাই ভালো। মানে আমি আপনার একটা জিনিস বলি ভাই, ধরেন আপনি আজকে পরীক্ষার খাতা দেখবেন, 20 পেজ বা 30 পেজ বা 40 পেজ, আপনি যে এরকম করে লেখেন, আপনি ভাবেন আপনি আপনার পাশের বন্ধুর খাতা দেখতেছেন, আপনি কিন্তু ওপর দিয়ে চোখ বুলাবেন। তো এই ওপর দিয়ে চোখ বুলানোর সময় বলবেন কি ব্যাপার, এই কি ওয়ার্ড ইউজ করছে, এই কি ওয়ার্ড ইউজ করছে, একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। আপনার মেন টার্গেটটাই থাকবে হচ্ছে পুরা সে পরীক্ষার খাতাটা দেখবে আপনার প্রতি, যাতে কোনো নেগেটিভ জিনিসপত্র তৈরি না হয়, বুঝতে পারছেন? এই জন্য সিনারিওস গুলা যদি মোটামুটি কমন হয় তাহলে দিবেন, না হলে আপনার
পাণ্ডিত্য জাহির করতে যায় না, এটা হচ্ছে প্রবলেম। যেখানে দরকার, যেখানে চাইছে সেখানে করবেন, কিন্তু অতিরঞ্জিত আসলে হয় না। যেমন আমার সাথে অন্য বন্ধুরা আইবিএ প্রিপারেশন নিছে, তখন জিআরইর অনেক ওয়ার্ড পড়ছে, তো এখন স্ট্যাটাসেও জিআরই ওয়ার্ড গুলা দেয়। তো ফেসবুকে দিলেও এটা কিছু হয় না, তারপর ওরা নিয়ে পেছনে মানুষ হাসাহাসি করে। ইভেন দেখা গেছে আমার অফিসের এক সিনিয়র ভাইও কমেন্ট করছে যে যাক, তোমার এই স্ট্যাটাস দেখে 2টা জিআরই ওয়ার্ড শিখলাম। তো এটা মানুষের দেখানোর জন্য একটু দেখানো যেতে পারে, বাট পরীক্ষার খাতায় ওইটা না। সবসময় একটা জিনিস ভাই মনে রাখবেন আপনারা, যে পরীক্ষার খাতায় অতিরিক্ত পাণ্ডিত্য আমার জাহির করা যাবে না। যতটুকু দরকার তাহলে মানে লিঙ্কার্স ইউজ করে আমার সেন্টেন্স হ্যাঁ লিঙ্কার্স, স্ট্রাকচারটা স্ট্যান্ডার্ড হ্যাঁ হ্যাঁ লিঙ্কার্সটা দিয়ে একটু সুন্দর করে, লিঙ্কার্স ইউজ করলে একটু দেখবেন যে ওই সেন্টেন্স স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে, ইফ থাকলে কন্ডিশন বা ওইসব জিনিসপত্রগুলো একটু দেখবেন। এই ঠিক ক্ষেত্রে আছে, ভাইয়া মানে ডেইলি স্টারের খুব স্ট্রাকচারটা ভালো, তো খুব ভালো, মোটামুটি ভালো। খুবই ভালো। এডিটোরিয়াল গুলো মানে নিয়মিত পড়বেন। আরেকটা হচ্ছে ভাই ফ্রেজ ইউজ করে অনেক, মানে হ্যাঁ হ্যাঁ, ধরেন হচ্ছে এই যে এখানে মানে দেখেন অনেক ডিজিটাল ডিটক্স, এটা একটা ফ্রেজ অ্যাকচুয়ালি। কোল্ড টার্কি, এটাও একটা ফ্রেজ যেটা আপনার এসব স্ক্রিনে মানে দেখতে পাচ্ছেন। একটু স্ট্যান্ডার্ড ফ্রেজ বা ফ্রেজ গুলো তো চেঞ্জ হচ্ছে, এই ফ্রেজ গুলো কি ইউজ করা যায় পরীক্ষায় বলে? যেমন যেমন হচ্ছে ভাই অ্যাট এ লো এ, মানে কমানো, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ফ্রেজ আচ্ছা পাইছি। আরেকটা হচ্ছে ব্লাফ, ব্লাফ আপ বা কি একটা, মানে এটা হচ্ছে স্ট্রেনদেন করা, রোহিঙ্গা ইস্যু নিয়ে, এটা কলামের মধ্যে পাইছি। হ্যাঁ, মানে এগুলো দিতে পারবেন, এগুলো দিতে পারবেন, অসুবিধা নেই, এগুলো দিতে পারবেন। কিন্তু আবার দেখেন আরবান ডিকশনারিতে ইউজ হওয়া ফ্রেজ দিয়েন না। আরবান ডিকশনারিতে ইউজ হওয়া ফ্রেজ দিয়েন না, যেগুলো ধরেন আগে একভাবে উচ্চারণ হইতো এখন অন্যভাবে উচ্চারণ হচ্ছে, বা একটু স্লাং টাইপের হয়ে যায়, এইসব দেওয়ার চেষ্টা করেন। স্যার বাট এগুলো পেপারে যেগুলো যেসব আপনি যেসব হুম, ভোকাবুলারি ইউজ করে ওগুলো তো দেওয়া যায় নাকি? যে সকল ভোকাবুলারি ইউজ করে মানে বুঝিনি ভাই। পত্রিকায় যে সকল হ্যাঁ ভোকাবুলারি ইউজ পত্রিকায়, করে হ্যাঁ হ্যাঁ ওগুলো তো দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিতে পারবেন। ওইগুলোই আপনার স্ট্যান্ডার্ড ধরবেন যে এই ওয়ার্ড গুলো আমি ইউজ করতে পারবো। আপনারা যে সিনোনিমস গুলো পড়তেছেন, যদি ওইটা পত্রিকায় থাকে তাহলে আপনি ওগুলা ইউজ করতে পারবেন। মোটামুটি আসলে সত্যি কথা বলতে একেবারে আনকমন হচ্ছে আপনি পাওয়াটাও একটু দুষ্কর, বা পরীক্ষার খাতায় ওই সময় হয়তো আপনার মনে হবে না। এখন আপনারা আসলে ওয়ার্ডের ভিতরে অনেক অনেক ধরনের প্রিপারেশন নিচ্ছেন বা ইয়ে, এই জন্য হয়তো সিনোনিমস গুলো মাথায় আসে। আপনি যখন লম্বা ফোকাস রাইটিং লিখবেন তখন মাথায় আসলে অত কঠিন সিনোনিমস গুলো আসে না। হয়তো প্রথম আপনারা এক কাজ করতে পারেন যে স্টার্টিং এর 2টা সেন্টেন্স বা 3টা সেন্টেন্স হয়তো একটু কঠিন ইউজ করলে করতে পারেন, বা তারপরে কিন্তু আসলে মাথায় কাজ করে না অত কঠিন সিনোনিমস গুলা। এটা আর কি। তো আপনারা একটু ভাইয়া যেটা বলতেছি যে পেপার পড়েন, খুব ভালো। আপনাদের দেখে খুবই ভালো লাগতেছে যে আপনারা পেপার টেপার বা এইসব জিনিসপত্র পড়তেছেন। এটা কন্টিনিউ করেন, এটা অভ্যাসটা প্রতিদিন চেষ্টা করেন যে এই এডিটোরিয়াল গুলো পড়ার। আর ডেইলি স্টার খুবই ভালো। আহ, আপনার দেশের ইস্যু নিয়ে ফাইন্যান্সিয়াল ইয়েটা, এটা কি বলে, ফাইন্যান্সিয়াল টাইমস, হ্যাঁ ফাইন্যান্সিয়াল টাইমসটাও ভালো। এটারও হচ্ছে আপনার বিজনেস রিলেটেড যে ইস্যুগুলা, যেগুলা যেহেতু বাংলাদেশ অ্যাফেয়ার্সেও অনেক ইস্যুপত্র আসতে পারে, এখন ইকোনমিক যে কন্ডিশন, বাজেটের যে কন্ডিশন, এইসব জিনিসপত্র নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, ওটাও পড়তে পারে, ওটাও ভালো আছে। ওখানে তথ্যগুলা জন্য আমি বললাম আর কি, একটু তথ্য মার্ক করে করে যদি আপনার ইয়ে করেন তাহলে খুব ভালো হয়। তো এগুলো একটু পড়ার অভ্যাসটা বজায় রাখেন। যত বেশি পড়বেন তত বেশি আপনি এই যে সেন্টেন্স মেকিংটা আপনার সুন্দর হবে। আপনার যে কয়জন পড়ছেন বা বলতেছেন, বোঝা যাচ্ছে যে আপনারা আসলে ওইগুলা ফলো করতেছেন, খুবই ভালো, এগুলো ফলো করতে থাকেন। কিন্তু হ্যাঁ মানে লেখার সময় মনে হয় যে কিছুই লিখতে পারছি না। মানে ওই স্ট্রাকচারটা আসে কিন্তু। এটা একটু ওই যে লেখাটা একটু আপনি একটা কাজ করতে পারেন ভাই, আপনারা একটা ছোট কলাম পেপারে একটা পড়লেন, পড়ে আপনি নিজের ভাষায় ওটা লেখেন। ধরেন আজকে এই যে এখানে যেটা আপনাদের স্ক্রিনে যেটা আছে, এই যে এই স্ক্রিনের এইটুকু আপনি আপনার নিজের ভাষায় লেখেন। বুঝতে পারছেন? ভাইয়া এটা হলে এটা হলে আপনাদের ভিতরে কি গ্রো করবে, এটা একটা স্ট্রাকচার আপনি পড়লেন, তাহলে মেন টপিকটা আপনার মাথায় আছে, এখন আপনি ওটা কত সুন্দরভাবে আবার এটা উপস্থাপন করবেন, বুঝতে পারছেন, সেটা আপনাদের মাথায় কাজ করবে, যেটা এই যে সেন্টেন্স মেকিং এও অ্যাকচুয়ালি কাজে লাগবে হয়তো। বুঝতে পারছেন? তো এইসব জিনিসপত্রগুলো একটু গ্রো করার চেষ্টা করেন। এটাই আপনাদের ক্লাস ছিল, এই ভোকাবুলারি নিয়ে আসলে আহ কথাবার্তা বলা। ভোকাবুলারিও একটু পড়েন। আচ্ছা, একজন হাত তুলছেন মনে হয়, বলেন ভাই। স্যার 45 এর যে ইরর কারেকশনটা ছিল
হ্যাঁ হ্যাঁ ওইটা কি স্যার চেঞ্জ করে লিখতে হবে নাকি শুধু ইরর কারেকশন করে দিলেই হবে? কারণ ইরর কারেকশন করলে দেখা যাচ্ছে যে স্যার প্যাসেজের সাথে অনেকটা মিলে যায় একদম হুবহু। কোনটা বুঝিনি তো আপনার এখানে কি আমার 45 এ ইরর কারেকশন ছিল স্যার একটা। পরেরটাতে কয় নাম্বার কোশ্চেন? 45 না মানে 45তম বিসিএসে ইরর হ্যাঁ হ্যাঁ কারেকশন ছিল ওটাই। রিটেনে। ওটা একটু পরে স্যার মনে হয়। ওটা আচ্ছা তো আমি বড় করতেছি। হ্যাঁ ভাই একটা কথা ছিল, হ্যাঁ ভাইয়া বলেন। মানে আমরা তো যখন পেপার করি, হ্যাঁ, তখন তো অনেক কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল মিলাই করি, কিন্তু লেখার সময় তো সব দেখি সিম্পল ছাড়া কোনো কিছুই মাথা থেকে বের হয় না। তো সেক্ষেত্রে ওইটা মানে ডেভেলপ কিভাবে করা যায়? ওই যে যেটা বললাম যে আপনারা পেপারে যেটা পড়তেছেন সেটা রিরাইট করেন, নতুন কিছু লিখেন না, আপনার পেপারের জিনিসটা রিরাইট করেন। পেপারে দেখবেন স্যার লিঙ্কার্স 4 ইউজ নাম্বার করেন। কোশ্চেনটা স্যার। আচ্ছা, রিরাইট দ্য প্যাসেজ থ্যাংক ইউ। eliminating errors. The errors will include different types of grammatical items. আচ্ছা এখন আপনার কোশ্চেনটা বলেন। জি স্যার, এখানে দেখা যাচ্ছে যে ইরর কারেকশন করলে ওটা প্যাসেজের সাথে হুবহু এই মানে এটা মিলে যায় আর কি। হ্যাঁ এটাতে অসুবিধা নেই, এটাতে তো আপনার ওটা কিছু বলে নেই। আমার শুধু ইরর কারেকশন করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ এখানে এইটা এমনিতে কোশ্চেনে একটা কোনো আপনার চেঞ্জ শুধু করতে ইরো হবে না। কারেকশন, না না আর কিছু করার। আচ্ছা আচ্ছা আরেকজন যে ভাইয়া কথা বলতেছেন মনে হয় যে সিম্পল সেন্টেন্স ছাড়া মাথায় আসে না, আপনারা একটু রিরাইট করেন, কোনো একটা প্যাসেজ যেটা লেখা আছে সেটা রিরাইট করে। আমি বাংলাদেশ ব্যাংকে যখন রিটেনের এক্সামটা দিচ্ছিলাম তখন যেটা করছি, আমাদের আসলে সময় ছিল না, আমি তখন বেসরকারি চাকরি করতেছিলাম। তো বেসরকারি চাকরি করে দেখা গেছে মতিঝিল থেকে মিরপুর যাতায়াত করে অনেক সময় লেগে যায়। তো এর ফলে যেটা হয়েছে যে আমার আস্তে আস্তে 9টা 10টা বেজে গেছে। আমাদের 12টা পর্যন্ত টাইম ছিল ফোকাস রাইটিং জমা দেওয়ার পরীক্ষা দিয়ে। তো ওই সময় দেখা গেছে আমি একবার ওই বাসে আস্তে আস্তে পড়তাম ফোকাস রাইটিংটা, পরে আইসা ওইটাই রিরাইট করার চেষ্টা করতাম। বুঝতে পারছেন? আমি আমি যেটা বলতেছি যে ধরেন আমি XYZ একটা কোচিং এ ভর্তি হয়েছি, সেখানে আমি জানি আজকে আমার এই 2টা টপিকের ভিতরে ফোকাস রাইটিং আসবে। তো আমার পরের দিন 12টা পর্যন্ত টাইম আছে, আমি পরের দিন ওই 2টা ফোকাস রাইটিং পড়লাম। আবার যখন বাসে আসতেছি তখন আমি যেটা আমি অ্যান্সার করবো, আমি ঠিক করছি যে ধরেন G7 এই টপিকটার উপরে G7 সম্মেলন নিয়ে আমি এটা অ্যান্সার করবো। তো সেই জিনিসটা আমি আবার পড়লাম, ওদের প্রোভাইডেড যে PDF সেটা পড়লাম, পরে আমি সেটাই রিরাইট করার চেষ্টা করলাম। এবং এর ফলে যেটা হয়েছে আমি যেটা বললাম যে আমি আমার ফোকাস রাইটিং কমন আসছে, এখন আমি কতটা সুন্দর করে সাজাইতে পারি। আপনাদের যেটা প্রবলেম যে সিম্পল ছাড়া মাথায় আসতেছে না, ওই যে সাজানো জিনিসটা রিরাইট করলে ভালো হয়। আমি ওই রিরাইট করতে করতে দেখছি যে আমি ওই লিঙ্কার্স ইউজ করতেছি, আপনারা যেটা বলেন ফ্রেজ ইউজ করতেছি, সেন্টেন্সটা একটু সুন্দর করার চেষ্টা করতেছি। ঠিক আছে, একটা মানে আবার ধরেন ফোকাস রাইটিং এর ভিতরে একটা জিনিস আছে যে প্রথমে একটা সূচনা, তারপর মেন পার্ট, তারপরে লাস্টে আবার একটা কনক্লুডিং জিনিস বা আমার মতামত, যেটা বাংলাদেশ ব্যাংকে আসতো আর কি, একটা আর্গুমেন্টেটিভ রাইটিং যেটা। তো এরকম আর কি জিনিসপত্রগুলো গ্রো করার চেষ্টা করছি। তো আপনারাও একটু চেষ্টা করেন, একটু আসলে রিটেন এত বড় পরীক্ষা তো পার্ট বাই পার্ট আপনারা একটু চেষ্টা করেন। বাট ফ্রি হ্যান্ড রাইটিংটা সব জায়গায় কাজে লাগে, সো ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু দেখেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা। আর যে এখানেও থেকেও হয়তো টপিক প্রোভাইড করা হবে, সেই টপিকগুলো একটু নিজেরা পড়ে নিজেরা একটু লেখার চেষ্টা করেন। যতটুকু আপনাদের মানে সময় হয় সেইটুকু অনুযায়ী সেইটুকু ভাবে আপনারা ভাবেন যে পুরোটা 25 মার্কের রচনা না, জিনিসটা আপনি 10 মার্কের একটা প্যারাগ্রাফ লিখতেছেন, তো আপনি সারমর্মটা লিখবেন। এইভাবে করে ওইটা রিরাইট করার চেষ্টা করেন, সুন্দর করার চেষ্টা করেন, এইভাবে করে করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় একটু প্র্যাকটিস করতে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আর কারো কি কোনো কোশ্চেন আছে? আর যদি থ্যাংক ইউ, অনেক কিছু ভাইয়া জানলাম আসলে। ওয়েলকাম ভাই। লাস্ট ক্লাসে জি ভাইয়া পার্টস অফ স্পিচের ক্লাসটা কি আপনি নিয়েছিলেন? হ্যাঁ 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 পার্টস অফ ভাইয়া স্পিচ ওই যে ট্রান্সলেশন। ওইখানকার যে স্লাইডটা থেকে আপনি পড়াচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ চেঞ্জিং পার্টস অফ স্পিচ, ভাইয়া ওই স্লাইডটা আসলে যদি আমাদেরকে প্রোভাইড করতেন তাহলে মানে ভালো হতো আর কি, সুবিধা হতো আর কি আচ্ছা আচ্ছা পড়তে। আচ্ছা আমার কাছে আচ্ছা স্লাইডটা পার্টিকুলার অনেক ভালো লাগছে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওটা থ্যাংক ইউ ভাইয়া। কোথায় আছে আমি ওটা তাহলে বের করে দিচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আচ্ছা আল্লাহ ভাই, হাফিজ। চলো।